আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো শুরুটা করছি এখানে আ সকালের নাস্তা দিয়ে। আসলে দুধ চা খেতে আমি তেমন একটা অভ্যস্ত না। দুধ চা তেমন আমার একটা খাওয়া হয় না। কালে ভদ্রে মাঝে মধ্যে খাওয়া হয়। কিন্তু সবসময় আমি একটু লিকার চাটা খেতে পছন্দ করি। রং চাটা খেতে পছন্দ করি। তো এখানে আম্মু আমাকে চা দিয়েছে, পরোটা ভেজে দিয়েছে। পরোটাগুলো সবসময় ফ্রোজেন করে রাখে। আর তখন যখন খাওয়ার হয় তখন নামিয়ে ছেঁকে তারপরে আমাদেরকে দিয়ে দেয়। তো পরোটা খাওয়ার পর আম্মু বলল যে, "একটু নিচে যাও। ওখানে ডেলিভারি ম্যান এসেছে, পার্সেল নিয়ে এসেছে।" তো পার্সেলের কথা শুনে আমার মনে তো লাড্ডু ফুটে গেছে যে পার্সেল যখন আসে আমার বাসায় তখন আমার খুব ভালো লাগে। সেটা হোক আমার পার্সেল কিংবা আমার পরিবারের অন্য কোনো মেম্বারের জন্য পার্সেল যাই আসুক না কেন, পার্সেল যখন রিসিভ করি তখন মনটা খুব ভালো লাগে। তো এই যে এখানে ডেলিভারি ম্যান থেকে আমি পার্সেলটা রিসিভ করে আমার বাসায় চলে আসলাম। তো আসলে আ এই পার্সেলটা আমার না। এটা আমার ছোট বোনের পার্সেল। আমার ছোট বোন অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার করেছিল। কি ড্রেস অর্ডার করেছে সেটা আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো। তো বাসায় যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে ছাদের দরজাটা খোলা। আর ছাদে আসতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে যখন রোদ থাকে না তখন। তো ওয়েদারটা একটু মোটামুটি উম মেঘলা ছিল সেদিন। যেদিন আমি ভিডিওটা শুট করেছি সেদিন। তো তখন ছাদে গেলাম, দেখলাম বাতাস হচ্ছিল। আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে আমার খুব ভালো লেগেছে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমলকি গাছ। আর এই আমলকি গাছ আমি আমার জীবনে ১ম এই দেখেছি। আ অনেকে হয়তো দেখে থাকবেন বাট আমি দেখেছি এই ১ম। আর যারা দেখেননি কখনো আমলকি গাছ তো তারা আজকে দেখে নিন। আমলকি কিন্তু আমরা সবাই পছন্দ করি। এটাতে প্রচুর পরি অ্যা প মানে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। তো আমলকি গাছ দেখে আমার খুবই ভালো লাগছে। আর আমাদের ছাদে ভ্যারাইটিস রকমের গাছ আছে। আমাদের বাড়িওয়ালি আন্টি ভ্যারাইটিস আইটেমের উনি গাছ লাগিয়েছেন। উনার ছাদ ২ টো, একটা ৫ তলায় আরেকটা ৬ তলায়। তো এই যে দেখতে পাচ্ছেন আনারস। আসলে ফলগুলা না ছিঁড়ে খাওয়াটা বড় কথা না। ফল যখন গাছে ধরে, বিশেষ করে শহরে যখন ছাদ বাগান করা হয়, তখন সেখানে যখন ফলগুলো ধরে, গাছে যখন ধরে, তখন না এগুলো দেখতেই মানে এত ভালো লাগে, খাওয়ার আর প্রয়োজন পড়ে না। মনে হয় যে না খাবো না, এভাবে গাছেই থাকুক, খাবো না। যেমন যখন একটা আমি যখন আমার নিজের জন্য একটা ফুল গাছ লাগাই, তো ফুল গাছে কিন্তু যখন ফুল ফুটে তখন নিজের মধ্যে একটা আনন্দ কাজ করে। ঠিক সেরকমই। এখানে কাঁচামরিচ, টমেটো, তারপর বিভিন্ন ধরনের সবজি গাছ আমাদের বাড়িয়ালি আন্টি লাগিয়েছে। তো মাঝে মধ্যে উনি উনার ভাড়াটিয়াদেরকেও দেয়, আমাদেরকেও দেয়। তো ছাদ থেকে যখন বাসায় আসলাম, বাসায় আসার পর আমার ছোট বোনকে বললাম যে, "তুমি তোমার পার্সেলটা একটু আ দেখি খুলো, আনবক্স করো। আমি একটু দেখি এখানে কি আছে। আমি আমার দর্শকদেরকে একটু দেখাই।" তো তখন সে পার্সেলটা খুলে দেখল। তো পার্সেলটা খুলে যা দেখলাম যে সে একটা খিমারি বোরকা অর্ডার করেছে। একটা অনলাইন পেজ থেকে একটা খিমারি বোরকা অর্ডার করেছে। খিমারি বোরকা ওর কাছে ভীষণ ভালো লাগে। কারণ খিমারিতে হিজাব পরার যে একটা ঝামেলা সেটা তার মানে ভালো লাগে না। তো খিমারিতে হিজাব করতে হয় না। খিমারিতে খুব সহজেই আপনার হিজাবটা করে চলে যাওয়া যায় বাইরে। তো সেজন্যই সে একটা অনলাইন পেজ থেকে এই বোরখাটা অর্ডার করেছে। তো অনেকদিন পর পাঁচমিশালি সবজি রান্না হচ্ছে আমাদের বাসায়। তো আম্মু রান্না করছিল। তো আসলে রান্না করতে ভাবছিলাম একটা কথা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। সেটা হচ্ছে আসলে আমরা মেয়েরা কিন্তু বাবার বাড়িতে যতদিনই থাকি না কেন, কারো বিয়ে ১৬ বছরে, কারো ১৮ বছরে, কারো ২০, কারো ২২, কারো ২৮, কারো ৩০ বছর বয়সেও যদি কারো বিয়ে-শাদী হয় না, আমরা মেয়েরা কিন্তু বাবার বাড়িতে থেকে বুঝতে পারি না যে আসলে সংসারটা কিভাবে চালাতে হয়। কারণ আমরা তখন সংসার নিয়ে মাথা ঘামাই না। আমরা মেয়েরা জন্মগতভাবেই সংসারী। কথাটা যেমন সত্য, ঠিক এটাও ধ্রুব সত্য যে মেয়েরা বাপের বাড়িতে থেকে সংসারটা ঠিক বুঝে উঠতে পারে না। হ্যাঁ, আমার দেখা মতে আমি এরকম দেখেছি ১-২ জনকে। তবে সেটা ১০০ জনের মধ্যে হয়তো ৫ জন হতে পারে। কিন্তু বাকি ৯৫ জন তো আসলে বুঝে না যে সংসার কিভাবে করতে হয়। কারণ যখন আপনি যে পরিস্থিতিতে পড়বেন, যে পরিস্থিতি আপনি ফেস করবেন, বাস্তবতা যখন আপনাকে আ দেখাতে শুরু করবে এটার রূপ, তখনই আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে সংসার জিনিসটা কি। যেকোনো জিনিস যেমন চাকরি আমাদের বাবারা সবসময় বলে, "চাকরি করে এসেছি। চাকরি করা এত সহজ না।" হ্যান-ত্যান। তো যখন বাড়ির ছেলে যখন বাপের হোটেল ছেড়ে যখন সে চাকরিতে যায়, তখন সে বুঝে আসলে চাকরি করাটা আসলে সহজ না। যখন একটা মেয়ে তার মায়ের সংসারে থাকে, মা কিন্তু সবসময় বলে, "আমার একটু কাজে হেল্প কর। আমি সংসারের অনেক কাজ, এই কাজ, সেই কাজ।" তখন আমরা কিন্তু এত মাথা ঘামাই না। কিন্তু আমরা মেয়েরা যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে যাই, তখনই আমরা ঠিক বুঝতে পারি যে আসলে সংসার জিনিসটা কি। আমার মা কেন সবসময় এই কথাগুলো বলতেন। তারপর অনেকেই যখন মা হন তখন বুঝেন আসলে মা হওয়াটা কি? মা হলে কি স্যাক্রিফাইস করতে হয়। তো যখন যে পরিস্থিতিতে যে পড়ে তখন সে বোঝে। তো এই সংসারের আরেকটা বাস্তব দিক হচ্ছে সেটা হচ্ছে বউ-শাশুড়ির দ্বন্দ্ব। এই বউ-শাশুড়ির দ্বন্দ্বটা না পৃথিবীর যতদিন থাকবে আমি মনে করি অ্যাজ এ আ পারসন হিসেবে এটা আমার যেটা মনে হয়, পৃথিবীর যতদিন থাকবে, কেয়ামত যতদিন পর্যন্ত না হচ্ছে, এই বউ-শাশুড়ির দ্বন্দ্বটা ঠিক ততদিন পর্যন্তই থাকবে। কারণ আসলে আ এটা একটা ধ্রুব সত্য, একদম চিরন্তন সত্য। যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায়। এটা যেমন সত্য ঠিক
শাশুড়ি আর বউয়ের দ্বন্দ্বটা সারা জীবন থাকবে, এটাও সত্য। তবে এটাকে যারা ব্যালেন্স করতে পারে, যে পুরুষরা এটাকে ব্যালেন্স করতে পারে, তারাই বুদ্ধিমান, তারাই মানে চতুর। যারা চতুর তারা এটাকে ব্যালেন্স করে চলতে পারে। আর যারা চলতে পারে না তারা আমাদের পলাশ ভাইয়ের মতো হয়তো নিজের জীবনটাকে শেষ করে দেয়। তাহলে আমি আমি পলাশ ভাইয়ের যে কাজটা করেছে এটাকে মোটেও সমর্থন করি না। কারণ ভাই তুমি এই কাজটা না করলেও পারতে। তুমি চলে গিয়েছো পৃথিবীর মায়া ত্যাগ করে তোমার বউ, তোমার মায়ের কারণে। কিন্তু তুমি চলে যাওয়ার পর কি তোমার মা আর তোমার বউ কি বান্ধবী হয়ে গিয়েছে? আমার তো মানে এটাই মাথায় ধরে না যে তুমি কেন এই কাজটা করলে? তুমি আইনের একজন লোক, তুমি পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। আমরা সাধারণ মানুষ যখন এসব কিছু ফেস করি তখন আইনের কাছে যাই। আর তোমরাই যদি এসব করো তাহলে আমরা কোথায় যাবো ভাই? তুমি কেন এই কাজটা করলে? তুমি না হয় কিছুদিন অভিমান করে থাকতে, হয় মায়ের সাথে, না হয় তোমার ওয়াইফের সাথে। একটু অভিমান দেখাতে। কিন্তু এই একেবারে বলে মানে জীবন দিয়ে দেওয়া, এই জিনিসটা আমার কাছে মোটেও ভালো লাগেনি ভাই। তুমি মানে কি বলবো, আমার একদম মোটেও পছন্দ হয়নি। এখন সবাই দোষ দিচ্ছে বউয়ের, কেউ দোষ দিচ্ছে মায়ের। মা কেন তার ২ ছেলের কাছে গেল না, বউ কেন একটু মানিয়ে নিল না। আমি বলব যে ভাই এই জিনিসটা আমাদের সবার সাথে ঘটছে। আমি নিজেও কারো পুত্রবধূ, কারো ওয়াইফ। সো আমার সাথেও এই জিনিসটা হচ্ছে। তো এটা হবে, এটাকে ব্যালেন্স করেই আমাদেরকে চলতে হবে। কিন্তু তাই বলে তুমি চলে যাবে পৃথিবীর মায়া ছেড়ে, এটা তো না। একটা পুরুষ মানুষের জন্য তার মা হচ্ছে আহ কলিজা, আর তার বউ হচ্ছে তার হৃদয়। কলিজাকে ছাড়া যেমন বেঁচে থাকা যায় না, তেমনি হৃদয়কে ছাড়াও বেঁচে থাকা যায় না। দুটোকে নিয়েই আমাদেরকে বাঁচতে হয়। একজন একজন নারী তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, অনেক কষ্ট সহ্য করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। আরেকজন নারী তার পৃথিবীতে আলো দেখানো তার বাবা-মাকে ছেড়ে তোমার হাত ধরে তোমার সাথে সারা জীবন সংসার করার জন্য তোমার কাছে এসেছে। তো তোমার কাছে দুটোকেই সময় দিতে হবে, দুটোকেই ব্যালেন্স করে চলতে হবে। এটাই জীবন, এটাই তোমাকে মনে রাখতে হবে যে এভাবে চলে যাওয়াটা কিন্তু সমাধান না। তুমি চলে গিয়েছো, নানান লোকে নানান কথা বলছে, কেউ তোমার মাকে দোষ দিচ্ছে, কেউ তোমার ওয়াইফকে দোষ দিচ্ছে। ভাই এটা তো থাকবে তো, এটা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। আর শাশুড়িদেরকে বলছি, আপনারা ছেলের বউদেরকে একটু স্পেস দিবেন। আপনারা ছেলের বউদেরকে সম্মান করবেন, একটু ভালোবাসা দিবেন। বিনিময়ে আপনারাও পাবেন। আপনার ছেলের বউ যদি হাজার কোটি গুণ খারাপ একটা মেয়েও হয়ে থাকে না, আপনি যখন তার সাথে ভালো ব্যবহার করবেন, সে আপনাকে সম্মান করতে, সে আপনার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য। আপনি সম্মান দিলে আপনি সম্মান পাবেন, আপনি সম্মান না দিলে আপনি পাবেন না। একটা মেয়ে তার পরিবার ছেড়ে একা আপনার পরিবারে এসেছে, আপনি কিন্তু আপনার ছেলেকে ওই মেয়ের পরিবারে দিয়েও আসেননি, কিংবা আপনি ওই পরিবারে চলেও যাননি। তো একটা মেয়ে সবকিছু ছেড়ে আপনার পরিবারে এসেছে, তো আপনার অনেক বড় দায়িত্ব মেয়েটাকে আপন করে নেওয়া। দেখবেন মেয়েটাও আপনাকে তার নিজের মায়ের আসনে বসাবে। তো এখানে আসলে অনেক কথা বলে ফেললাম। আসলে জাজ করার মতো কেউ আমি না, আমরা কেউ জাজ করতে পারি না। আমাদের সবার জীবনে কম বেশি ঝামেলা আছে। তো ঝামেলা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, এটা আসলে কিছু বলার নেই। তো এখানে রাতে আম্মু ফ্রাইড রাইস করছিল, আর এই ফ্রাইড রাইসটা আম্মু প্রায় সময় করে। এটা খুবই সহজ একটা ফ্রাইড রাইস। আমি বলব যারা ব্যাচেলর থাকে, যারা স্টুডেন্ট, যারা হোস্টেলে বা ব্যাচেলর বা আলাদা বাসা নিয়ে থাকে পরিবার থেকে দূরে, তো অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ভাত বেঁচে যায়। তো ভাতগুলা দিয়ে অনেক সময় ডিম ভেজে ডাল দিয়ে আমরা খেয়ে ফেলি। তো প্রত্যেকদিন একভাবে খেতে ভালো লাগে না। তো একটু ভিন্ন তালিকা, একটু ভিন্ন ওয়েতে যদি রান্না করে খাওয়া হয় তাহলে এটা অনেক ভালো লাগে খেতে। তো এখানে ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে আম্মু এখানে ফ্রাইড রাইসটা করে ফেলেছে। তো ফ্রাইড রাইসের ফার্স্টে ডিমগুলোকে স্ক্রাম্বল করে নিয়েছে। স্ক্রাম্বল করা ডিমগুলো দিয়ে এগুলোকে আলাদাভাবে একটা পাত্রে নিয়ে নেয়। এরপরে এগুলোকে ভালোভাবে আসলে ডিমের পরিমাণটা আপনার নিজের চয়েসের উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে এখানে ১০ টা ডিমও দিতে পারেন। আবার আপনি চাইলে এখানে ১ টা ডিম দিয়েও করতে পারেন। জাস্ট আপনার ইচ্ছা। আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তো ডিমগুলোকে স্ক্রাম্বল করে নিয়ে নেওয়ার পর সেই সেম কড়াইয়াতেই একটু তেল দিয়ে গরম হয়ে আসার পর একটু পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটার একটা যে স্মেল আছে সেটা চলে যাওয়া পর্যন্ত, পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে এইটার মধ্যে একটু ইনগ্রেডিয়েন্টস মিশাবো। এই ইনগ্রেডিয়েন্টস গুলো আসলে আমার আম্মু সবসময় বাসায় রাখে। বাসায় রাখে বলতে আমাদের আসলে নুডলস, চাউমিন এগুলো খাওয়া হয়, যার কারণে এগুলো আমাদের বাসায় থাকে। তো যাদের থাকে না তারা একটু স্কিপ করবেন। তো এখানে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটাও আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে। কেউ ঝাল পছন্দ করে, কেউ ঝাল কম পছন্দ করে, কেউ মিডিয়াম পছন্দ করে, মানে বেশি ঝালও না আবার বেশি একেবারে ইয়াও না। মিষ্টি জিনিসটাও পছন্দ করে না। সো তাদের জন্য। আর এখানে সবুজ যেগুলা দেখছেন এগুলা হচ্ছে ক্যাপসিকাম। সবুজ ক্যাপসিকাম আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় খুব রিজনেবল প্রাইসে। তো এখানে দিয়ে দিচ্ছে সবুজ ক্যাপসিকামের পাশাপাশি লাল ক্যাপসিকাম। লাল ক্যাপসিকামের প্রাইসটা একটু বেশি। তারপরেও আম্মু একটু দেখার সৌন্দর্যের জন্য, বা একটু যেহেতু বাসায় ছিল, বাসায় যদি না থাকে তাহলে দেওয়ার তো প্রশ্নই আসে না। তো যেহেতু বাসায় ছিল আম্মু বলল যে একটু তাহলে দিয়েই দিই। তো এখানে লাল ক্যাপসিকাম যদি আপনার বাসায় না থাকে আপনি চাইলে এখানে টমেটো ইউজ করতে পারেন, গাজর ইউজ করতে পারেন। আপনি চাইলে এখানে বাঁধাকপি দিতে পারেন যদি বাঁধাকপির সিজন থাকে। হ্যাঁ, আপনি অনেক কিছু দিতে পারেন এখানে, সমস্যা নাই। তো এখানে আম্মু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। লবণটা আপনার স্বাদ মতো দিয়ে দিবেন। তো লবণ দেওয়ার পরে একটু ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন।
ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে আম্মু দিবে একটু চিকেন পাউডার। চিকেন পাউডারটা আপনার বাসায় যদি থাকে ভালো, আর যদি না থাকে জাস্ট ইগনোর ইট। আর যদি আপনার বাসায় ৳১০ যে একটা ম্যাজিক মসলা পাওয়া যায় মুদি দোকানে, তো ওইটা যদি থাকে দিতে পারেন। ওইটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে ভালো লাগে। আর যদি না থাকে তাহলে আসলে না দিলেও চলবে। আবার আমাদের ম্যাগিতে যে মসলাটা ইউজ করা হয় ওটাও দিলে পারবেন। এখানে একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে, এতে করে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে এগুলো একটার সাথে একটা ভালোভাবে মিশে যাবে এবং জিনিসটা একটু মাখা, মাখা হবে। দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। আসলে রান্না-বান্না জিনিসটা আমি একটু কমই শেয়ার করি আমার ব্লগে। কারণ রান্নাটা না সবাই কম বেশি রান্না করে। একেকজনের একেকটা স্টাইলে রান্না করে। একেকটা অঞ্চলের রান্নার স্টাইল, একেকটা মানে একেকটা পরিবারের রান্নার স্টাইল একেক রকম হয়। কেউ হলুদ বেশি পছন্দ করে, কেউ মরিচ বেশি পছন্দ করে, কেউ তেল বেশি পছন্দ করে। তো এগুলো আসলে এটা পরিবারের উপর ভ্যারি করে। অনেক সময় অঞ্চলভিত্তিক, যেমন চিটংয়ে শুটকিটা বেশি পছন্দ করে, মেজবানির মাংস বেশি পছন্দ করে। নোয়াখালীতে একটা খাবার আছে মরিচ খোলা, ওইটা বেশি পছন্দ করে সবাই। ওইটা অনেক ফেমাস। তারপরে কুমিল্লার রসমালাই। অঞ্চল ভেদে, ডিস্ট্রিক্ট ভেদে অনেক ধরনের ভ্যারাইটিস খাওয়া হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আম্মু ডিম দিয়ে দিল। ডিম দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে ফিশ সস দিয়ে দেওয়া হচ্ছে। এটা আপনার যদি থাকে দিবেন, না থাকলে স্কিপ করবেন। সয়া সস তো আমাদের সবার বাসায় থাকে। যদি সয়া সস দিতে পারেন তাও হবে, সমস্যা নাই। সয়া সস দিয়ে নিবেন। তো আসলে রান্নাটা হচ্ছে একেকজনের একেক রকম। কেউ মুরগিটাকে একেবারে হাতে মাখা করে রান্না করে, সবকিছু ময় মসলা দিয়ে একেবারে হাতে মেখে রান্না করে। আবার কেউ একটু ভুনা করে রান্না করে, কেউ একটু ঝোল করে রান্না করে, কেউ একটু মাখা, মাখা করে রান্না করে। এটা যা রুচি, যা টেস্টের উপর ডিপেন্ড করে। তো এখানে আম্মু ওই যে বললাম ভাত ছিল অনেকগুলো। তো ভাতগুলো একেবারে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে একেবারে নেড়ে চেড়ে একদম প্রত্যেকটা ভাতের মধ্যে যেন মসলার ফ্লেভারটা ঢুকে যায় সেভাবে করে নাড়তে হবে। তো আ এখানে আম্মু নাড়াচাড়া করুক। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি আপনাদের দেখে মনে হয় যে এটা আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের সাথে শেয়ার করা যায় তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন। আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আমার ইউটিউব জার্নিটাকে আপনারা সুন্দর এবং সহজ করে দিবেন। আমার ইউটিউব ফ্যামিলিটা অনেক ছোট মানে অনেক ছোট। তো আমি আশা করি একদিন আমার এই পরিবারটা অনেক, অনেক বড় হবে ইনশাআল্লাহ। তো আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার পরিবারটাকে বড় করতে পারব না এবং আল্লাহর রহমত ছাড়া আসলে এটা আমার পক্ষে সম্ভব না। তো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, আপনারা প্লিজ, প্লিজ, প্লিজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সবাই আমাকে আমার মতো যারা ছোট ইউটিউবার আছে তাদের সবাইকে আপনারা সাপোর্ট করবেন। শুধু আমাকে নয়, আমার মতো যারা ছোট ইউটিউবার আছে, যারা ইউটিউব জার্নি শুরু করেছেন নতুন, তাদের সবাইকে আপনারা এগিয়ে যেতে সাহায্য করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, রিকোয়েস্ট। বোন হিসেবে, মেয়ে হিসেবে, ভাগ্নি হিসেবে, নাতি হিসেবে, যা হিসেবে দেখেন, হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ আপনারা গ্রো করতে সাহায্য করবেন। আমাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আপনাদের কমেন্ট, লাইকগুলো আমাকে উৎসাহিত করে নেক্সট ভিডিও আপলোড করার জন্য। তো এখানে আম্মু সবকিছু দেওয়া শেষে উপরে একটু ডিম ছড়িয়ে দিল। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে এজন্য। তো এই হচ্ছে চটপট ফ্রাইড রাইস। দেখে আপনাদের কেমন লাগলো? খুব লোভনীয়। হ্যাঁ, আপনারা তো খেতে পারেননি, আমি খেয়েছি। এটা খুবই টেস্ট এবং খুবই সুস্বাদু ছিল। আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের যদি কোনো ইউনিক রেসিপি থাকে সেগুলো আমাকে কমেন্টে বলবেন। আমি সেগুলো ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা খুবই আকর্ষণীয় লাগছে, কালারফুল লাগছে এবং মানে কি বলবো? মনে হচ্ছে যেন একেবারে একদম রেস্টুরেন্টের ফ্রাইড রাইসের লুকটা এনে দিয়েছে এখানে। আর খেতেও কিন্তু রেস্টুরেন্টের ফ্রাইড রাইসের চাইতে কোনো অংশে কম না। যদিও এটা পোলাও চাল দিয়ে না করে এটা সিদ্ধ চাল দিয়ে করা হয়েছে। তবে অনেক ভালো লেগেছে খেতে। এটার টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। তো আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।